হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম নাফিসা, সবাই ভালো আছো? সাদিয়া, ফুলস, তাজিম, নাফিসা, আজমিয়া, শাহ, সাদিয়া, আফরুজ, তাজিম, সবাই আসো। শেরশাহ, শেরশাহ তুমি ভালো আছো? লাইভ উইথ শেরশাহ ইনভাইট। আচ্ছা, আমরা গতদিন পড়েছিলাম এজেন্ট ইউজড ইন রুট ক্যানাল ট্রিটমেন্ট। স্যার কেমন? আমি ভালো আছি শেরশাহ, ভালো আছি। ভালো মানে সারাদিনই বাইরে থাকি, কিছুক্ষণ আগে বাসায় আসছি চেম্বার করে। ইফরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার এক ফ্রেন্ড রংপুর ডেন্টাল কলেজের পোস্টিং, আমার ইয়ারমেট, তার অবস্থা খুবই খারাপ, ভালো লাগতেছে না। তাকে কিছুক্ষণ পরে হয়তো বা ঢাকায় নিয়ে আসা হবে, কোভিডে আক্রান্ত। আমরা সকলে তার জন্য দোয়া করি, আমরা সকলে তার জন্য খাস নিয়তে দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ স্বাভাবিক জীবন দান করেন। সে রংপুরে আছে আইসিইউতে, কোভিডে আক্রান্ত, আইসিইউতে আছে। তার অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে গেছে। কিছুক্ষণের মধ্যেই তাকে হয়তো বা আনা হবে ঢাকাতে। একটু আগে আমি এই খবরটা পেলাম, ভালো লাগতেছে না। যেহেতু তোমাদের সাথে কন্ট্যাক্ট করে আমি একটু পড়াই, সিম্পল কথাবার্তা বলি আজকে। হ্যাঁ, ওকে। তোমরা সবাই ভালো আছো? ভালো আছো সবাই? তাবাসসুম মিমো, আফসানা রহমান, সবাই ভালো আছো? শুরু করি আমি। সালাম স্যার। তারান্নুম আদিবা, ওয়ালাইকুম আসসালাম। ইফতিজা, ইফতিজাতে অনেক দিন পরে দেখলাম। ইফতিজা, তারান্নুম আদিবা। আচ্ছা, আমরা আজকে পড়বো হচ্ছে লুবনা। হ্যাঁ জি স্যার, ওয়া আলহামদুলিল্লাহ ভালো। শুরু করি আমি। হ্যাঁ, লিজা, হ্যাঁ। তোমাদের এই ইয়েতে তাকায় থাকতে থাকতে দেখা যাবে সময় চলে যাচ্ছে আরো বেশি। কে কে আছো না আছো দেখতেই ভালো লাগতেছে, কতজন আছো। সবাইকে মিস করি। অনেক অনেক দোয়া রইল স্যার, ইনশাআল্লাহ। এটাই আমরা চাই, দোয়া ছাড়া আর কোনো জিনিস কাজে লাগবে না। আচ্ছা, আমরা আজকে এজেন্ট ইউজড ইন রুট ক্যানাল ট্রিটমেন্ট, যেটা হচ্ছে সেকেন্ড ইয়ারের ফার্মাকোলজি একটা চ্যাপ্টার। সেখানে শুধু আমরা এজেন্টগুলাই পড়েছি। আমরা ফার্স্ট এজেন্ট পড়েছি হচ্ছে ইরিগেশন সলিউশনের ক্লাসিফিকেশন, আর এখানে যা যা আছে সব আমরা গতদিন পড়েছি। তারপরে পড়েছি আমরা চিলেটিং এজেন্ট, তাই না? তারপরে আমরা পড়েছি হচ্ছে ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্ট, ঠিক আছে? এই তিনটা দিয়ে আমি গত ক্লাস শেষ করেছিলাম। আজকে পড়ব আরেকটা ইম্পর্ট্যান্ট এজেন্ট, যে এজেন্ট দ্বারা আমরা অবটুরেশন করি। অবটুরেশন করি মানে হচ্ছে আমরা রুট ক্যানেল যখন আমরা ক্লিন করে নেই, মনে করে একটা ছবি আঁকলাম। হ্যাঁ, এই দেখো,
এই ছবি এইটুকু ধরলাম আমরা অরিফিস, এটা অরিফিস, আর এটা হচ্ছে সিমেন্টো ডেন্টিনাল জাংশন। তাহলে এই অরিফিস থেকে সিমেন্টো ডেন্টিনাল জাংশন মাইনর কনস্ট্রিকশন পর্যন্ত আমরা অবটুরেট আমরা করে ফেলবো। এইটুকুর মধ্যে যে মেটেরিয়ালসটা ঢুকাবো তাকে আমরা বলছি অবটুরেশন। দেখো এটা হচ্ছে পাল্প চেম্বার, আর এটা হচ্ছে রুট ক্যানাল। এই অরিফিস থেকে অরিফিস ইজ এ জাংশন অফ পাল্প চেম্বার অ্যান্ড রুট ক্যানাল। Orifice is a junction of pulp chamber and root canal. Orifice is a junction of pulp chamber and root canal. This is orifice, and this is cemento dentinal junction of minor cementodentinal junction or minor apical constriction. Okay, আচ্ছা, তাহলে প্রথম আমরা এটুকু বুঝতে পারছি। তাহলে মাইনর কনস্ট্রিকশন এখানে আছে। মাইনর কনস্ট্রিকশন যে জায়গাতে সিমেন্টাম আর ডেন্টিনের কানেকশন হয়, ওই মাইনর আমি কোনো একটা ক্লাস এগুলো পড়িয়েছি, ওই জায়গার মধ্যে আমরা অবট্রুশনের শেষ পার্ট হিসাবে ইউজ করছি। তাহলে আমরা বলছি অরিফিস টু সিমেন্টোডেন্টিনাল জাংশন পর্যন্ত আমরা অবটুরেট করব কোনো একটা অথবা দুইটা মেটেরিয়াল দ্বারা, একটা অথবা দুইটা, এক অথবা একের অধিক মেটেরিয়াল দ্বারা, দুইটাই করি আমরা সাধারণত, কোনো কোথাও ক্ষেত্রে তিনটাও করা হয়। এক এবং একের অধিক দুইটা দ্বারা আমরা এই টোটাল ক্যানালটাকে অবটুরেট করে দিব। এই অবটুরেট করাকে বলছি অবটুরেশন। তাহলে অবটুরেশনের ডেফিনেশনটা কি? Obturation is defined as a three-dimensional filling. Why it is three-dimensional? Because three-dimensional, তিনটা স্ট্রাকচারকে সে টাচ করছে। কোন কোন স্ট্রাকচার? ফার্স্ট ওয়ান অরিফিস, সেকেন্ড ওয়ান সিমেন্টোডেন্টিনাল জাংশন, আর থার্ড ওয়ান টোটাল ওয়াল। তাহলে তিনটা স্ট্রাকচারকে টাচ করছে। ফার্স্ট ওয়ান অরিফিসকে টাচ করছে, সেকেন্ড ওয়ান সিমেন্টোডেন্টিনাল জাংশন, আর থার্ড ওয়ান করছে কাকে? টোটাল ল্যাটারাল ওয়াল। এই ল্যাটারাল তিনটা ওয়ালকে টাচ করছে বলে আমরা তাকে কি বলছি? 3D ফিলিং। ঠিক আছে, বিকজ হোয়াই ইট ইজ 3D ফিলিং যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলতে হবে ইট টাচেস থ্রি space or three side. One is orifice, other is cementodentinal junction, and third is lateral wall of the total canal. So it is 3D filling. So it is name is 3D obturation. তাহলে ডেফিনেশনটা কি হবে? Obturation is defined as a three-dimensional filling of the entire root canal system, entire total orifice to cementodentinal junction, so as to obtain as impermeable, যেখানে কাহারও কিছু এন্ট্রেন্স নাই, ইম্পারমিয়েবল, কাহারও এন্ট্রেন্স নাই, কাহারও ঢুকার কোনো অবকাশ নাই, ইম্পারমিয়েবল। অর ফ্লুইড টাইট সিল, একটা এক ফুটা পানিও ঢুকতে পারবে না, এক ফুটা পানিও বের হতে পারবে না। ওকে, সো ডেফিনেশন ইজ obturation is a 3D filling of the entire root canal system, that is orifice to cementodentinal junction, and produces impermeable seal or fluid tight seal. This is known as obturation. বলা যাবে? বুঝা গেছে? ঠিক আছে, তারপরে কি আসছে? ইন মডার্ন এন্ডোডন্টিক্স, দ্যাট ইজ এন্ডোডন্টিক্স মানে হচ্ছে দাঁতের যে স্ট্রাকচার ডেন্টাল পেপিলা থেকে ডেভেলপড হয়
তাহাকে বলি আমরা এন্ডোডন্টিয়াম। আর এন্ডোডন্টিয়ামের চিকিৎসাকে বলি আমরা, বিদ্যাকে বলি আমরা এন্ডোডন্টিক্স। ঠিক আছে না? In modern endodontics, cleaning and shaping with preparing root canal system is more important than filling. In modern endodontics আমরা অবটুরেশনের চেয়ে বেশি গুরুত্ব দেই। মডার্ন এন্ডোডন্টিক্সে আমরা অবটুরেশনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বায়োকেমিক্যাল প্রিপারেশনকে। কিন্তু অবটুরেশন একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হুইচ ইজ অলসো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা এমন গুরুত্বপূর্ণ কথা না, এটা না বুঝে মানে পরবর্তীতে আমরা এটাকে ফিল করব। অবটুরেশন অফ রুট ক্যানেল সার্ভস টু পারপোজেস। এই যে অবটুরেশন করেছি তার দুইটা পারপোজ সার্ভ হচ্ছে। একটা হচ্ছে বাইরে থেকে কিছু ভিতরে আসবে না, ভিতর থেকে বাইরে কিছু যাবে না। এটা হচ্ছে মেইন কথা। বাইরে থেকে ক্যানেলের ভিতরে, বাইরে থেকে এই স্ট্রাকচার থেকে কোনো কিছু ভিতরে যাবে না এই ফোরামেন দিয়ে বা ল্যাটারাল ক্যানেল দ্বারা, অথবা এই দিক দিয়ে, অথবা এই ভিতরে যে ফিলিং করেছি এইখান থেকে কোনো যে বাইরে আসবে না। এই হচ্ছে দুইটা কথা। তাহলে বলছে অবটুরেশন অফ রুট ক্যানেল সার্ভস টু পারপোজেস। ওয়ান ইজ টু প্রিভেন্ট microorganisms from entering root canal system. To prevent microorganism কে আমরা প্রিভেন্ট করব ফর এন্টারিং রুট ক্যানাল সিস্টেম। মাইক্রোঅর্গানিজম যেন বাইরে থেকে ভিতরে না আসতে পারে, ভিতর থেকে বাইরে না যেতে পারে। টু আইসোলেট দ্য রিমেইনিং মাইক্রোঅর্গানিজমস ইন রুট ক্যানাল সিস্টেম। যদি কোনো একটা মাইক্রোঅর্গানিজম ভিতরে থেকেও যায়, সেটা যেন ভিতরেই থাকে। in root canal system from outer tissue fluid and nutrients, এবং তার সাথে যেন বাইরের টিস্যু ফ্লুইড অথবা নিউট্রিয়েন্টের কন্ট্যাক্ট না হয়। যদি টিস্যু ফ্লুইড এবং নিউট্রিয়েন্টের কন্ট্যাক্ট হয়ে যায় তাহলে সে অ্যাক্টিভিটি করবে, তখন সে মাইক্রোঅর্গানিজম অ্যাক্টিভ হবে এবং ইনফেকশন ছড়াবে। অতএব তাহাকে আবদ্ধ করে রেখে দিতে হবে বাই মামিফিকেটিং এজেন্ট বা বদ্ধ করে রাখতে হবে, যেন সে অবটুরেট করে ফেলতে হবে। যদি কোনো কারণে কোনো একটা মাইক্রোঅর্গানিজম আবার থাকতে এক সময় সে ডেথ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে দুইটা মেইন কথা। আরও যদি কিছু কথা বলতে হয় সেগুলো হচ্ছে সিলিং অফ দ্য টুথ, সিলিং অফ দ্য টুথ উইথ বেজ অ্যান্ড রেস্টোরেশন, এবং উপরের দিকে আমরা বেজ এবং রেস্টোরেশন দ্বারা সিল করে নিচ্ছি, ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং উপরের যে একটা ওপেনিং করেছিলাম, উপরে ভাঙ্গা আছে, ক্যারিজ ছিল, ওটাকে সিল করতে হবে, রেস্টোরেশন করতে হবে। ভেরিয়াস টাইপস অফ restoration we used in endodontic treatment. Okay, to prevent microorganisms which remain in the root canal after preparation from proliferating and passing into periapical area. আমরা সেই আগের কথাটা বলেছি, আমরা প্রিভেন্ট করে ফেলবো কোনো একটা মাইক্রোঅর্গানিজম যেন ভিতর থেকে বাইরে যেতে না পারে। টু সিল দ্য পাল্প চেম্বার and root canal system from outer oral environment. Okay, oral environment থেকে আমরা ওই দাগটাকে সিল করে ফেলবো। To prevent passage of periapical exudate and microorganisms to the canal system. Okay, to prevent gingival microorganisms from passing into the root canal via lateral canal. কোনো কারণে এই জায়গাতে কোনো মাইক্রোঅর্গানিজম থাকে জিঞ্জাইভাল টিস্যুতে, সেটাও যেন পেরিওডন্টাল স্পেস দিয়ে এর ভিতরে না যায়, সেটাই বলছে টু প্রিভেন্ট করছি আমরা জিঞ্জাইভাল মাইক্রোঅর্গানিজমস ফ্রম পাসিং ইনটু দ্য রুট ক্যানাল ভায়া ল্যাটারাল অর অ্যাক্সেসরি ক্যানাল। ওকে, আচ্ছা, অবটুরেশনের অবজেক্টিভ কি? এগুলো একটা অবজেক্টিভ। আর স্পেসিফিক যদি লিখতে হয় বলতে হয় তাহলে বলতে হবে to eliminate all avenues. আমরা জানি আমাদের রুট ক্যানেলের ভিতরে অনেক অ্যাভিনিউজ আছে, অনেক স্পেস আছে, অনেক মাইক্রো স্পেস আছে। কোথায় আছে বেশি? এপিক্যাল 1/3 মধ্যে। সেগুলোর নাম কি? এপিক্যাল ডেল্টা হতে পারে, অ্যাক্সেসরি ক্যানেল হতে পারে, ল্যাটারাল ক্যানেল হতে পারে, কার্লড ওয়েল স্যাক হতে পারে,
or any other micro space হতে পারে, minute space হতে পারে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে সেইগুলাকে কি করতে হবে? eliminate all avenues. Leakage from an oral cavity or a periapical tissue into the root canal system. ঠিক আছে? To seal within the system any irritants that cannot be fully removed during cleaning and shaping of the root canal. যদি কোনো কারণে আমরা কোনো মাইক্রো অর্গানিজমকে দূর করতে না পারি, ইরিটেন্টকে দূর করতে না পারি, সেটাকে আবদ্ধ করে ফেলবো, সেটার যেন ক্ষতি করতে না পারে বাইরে এসে। টু ক্রিয়েট এ ফেভারেবল এনভায়রনমেন্ট পেরিএপিক্যালি ফর টিস্যু হিলিং। আমার আগে থেকে যে টিস্যুতে ইনফ্লামেশন ছিল, টিস্যুতে যে পেরিএপিক্যাল টিস্যুতে যে ইনফেকশন ছিল, ইনফ্লামেশন ছিল, এই রিজিয়নের মধ্যে দেখো, এই রিজিয়নের মধ্যে যে এপিক্যাল 1/3 মধ্যে যে ইনফেকশনটা ছিল, সেটাকে কি করতে হবে? টু ক্রিয়েট এ ফেভারেবল এনভায়রনমেন্ট। এটাতে যদি ফেভারেবল এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, এটা যদি ফেভারেবল হয়, এটা যদি ঠিকমতো অবটুরেট হয় এবং এখান থেকে কোনো ইনফেকশন বা কোনো এক্সুডেট, ট্রান্সুডেট অর এনি এক্সোটক্সিন বের হয়ে না আসতে পারে, আস্তে আস্তে এই জায়গাটা হিলিং হয়ে যাবে। তাহলে বলছে টু ক্রিয়েট এ ফেভারেবল এনভায়রনমেন্ট পেরিএপিক্যালি ফর টিস্যু হিলিং, এবং আস্তে আস্তে পেরিএপিক্যাল টিস্যুতে হিলিং শুরু হবে। ওকে, আচ্ছা, এই 3D ফিলিং যে হলো, এই যে অবটুরেশন, তার ক্যারেক্টার কি? নাম্বার 1, 3D ফিলিং ক্লোজ টু cementodentinal junction. The obturation can be extended from 1 থেকে 1.5 মিলিমিটার short of the cementodentinal junction. ওই আমরা এগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি বিভিন্ন ক্লাসে, যে আমরা অ্যানাটমিক্যাল অ্যাপেক্স আর রেডিওগ্রাফিক অ্যাপেক্সের যে ডিফারেন্টটা করব, সেটা কোথা থেকে কোথায়, ওই মাইনর ফোরামেন থেকে মেজর এপিক্যাল ফোরামেন থেকে মাইনর এপিক্যাল ফোরামেনের যে ডিস্টেন্সটা, সেটা আমরা মেনে, এটা আমি অনেক ক্লাস নিয়েছি, অনেকগুলা ক্লাস নিয়েছি, আমি এগুলো অনেকবার পড়িয়েছি। মিনিমাম ইউজ অফ এ রুট ক্যানেল সিলার কনফাইন টু দ্য রুট ক্যানেল, এবং আমাকে অবটুরেশনের জন্য যে কয়েকটা পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে সিলার। সেই সিলার মেটেরিয়াল আমাকে ইউজ করতে হবে যতটুকু সম্ভব, মিনিমামলি ইউজ করতে হবে। মিনিমাম ইউজ অফ এ রুট ক্যানেল সিলার কনফাইন টু দ্য রুট ক্যানেল, এবং আমরা ওই কনফাইন করে রাখতে হবে, ওটার জন্য বের হয় না, যে মাঝে মাঝে আমাদেরও বের হয়, বের হলেও ক্ষতি নাই, সেটারও একটা নাম আছে, সেটারও একটা প্রসেস আছে। রেডিওগ্রাফিক অ্যাপিয়ারেন্স অফ dense 3D filling which extend to cementodentinal junction 0.5 to 0.75 millimeter from the radiographic apex. একটু আগে বলেছি, the obturated canal should reflect a continuous tapering funnel preparation, এবং সে একটা কন্টিনিউয়াস ফানেল প্রিপারেশন হতে হবে। আমরা যদি ফানেল প্রিপারেশন ধরি, এইভাবে একটা ফানেল প্রিপারেশন হবে, এইভাবে, দিস ইজ ফানেল প্রিপারেশন, উপর থেকে নিচে কন্টিনিউয়াস ফানেল প্রিপারেশন। যা ক্যানেলের অ্যানাটমি ছিল, সেই অ্যানাটমিকে আমরা মেনটেন করে ওটাকে অবটুরেট করে দিব। ওকে, আচ্ছা, কখন অবটুরেশন করতে হবে? এই অবটুরেশন করাবো কখন? when to obturate the canal, কখন? নাম্বার 1, টুথ ইজ অ্যাসিম্পটোমেটিক, তার মধ্যে কোনো সিমটম নাই, কোথাও কোনো লিশন নাই, কোথাও কোনো ব্যথা নাই, তখন আমাকে এটাকে অবটুরেশন করতে হবে। নাম্বার 2, ক্যানেল ইজ ক্লিনড অ্যান্ড শেপ টু অ্যান অপটিমাম সাইজ, আমরা অপটিমাম সাইজেই ক্যানেল প্রিপারেশন করব, বাড়তিও যাব না, কম মনে। যদি বাড়তি করে ফেলি তাহলে তো ক্যানেল অনেক বড় হয়ে যাবে, তাতে কি হবে, কি লস হবে? ডেন্টিন লস হবে, ডেন্টিনাল টিস্যু লস হবে। ডেন্টিনাল টিস্যু লস হলে কি হবে? রুট পোর্শন উইক হবে, এবং তাতে কি হবে? ডেন্টিনাল টিবিউলসগুলা লার্জ হয়ে যাবে, কোথায়? সার্কামপালপাল ডেন্টিনের মধ্যে, এবং তখন মাইক্রো অর্গানিজমের এন্ট্রেন্স বেশি হবে কোথায়? সার্কামপালপাল ডেন্টিনাল টিবিউলসের মধ্যে, সেইটাকে আমরা সহজে বের করতে পারবো না, এবং তখন মাইক্রো অর্গানিজমের থাকার কারণে রিফ ইনফেকশন চান্স থাকবে, এবং পরবর্তীতে রিআরসিটির প্রয়োজন হয়ে দাঁড়াতে পারে। ওকে, তাহলে ক্যানেল ইজ ক্লিনড অ্যান্ড শেপ টু অ্যান অপটিমাম সাইজ, যতটুকু প্রয়োজন ততটুকু। নাম্বার 3, ক্যানেল ইজ ড্রাই, ক্যানেলের মধ্যে কোথাও যেন উজিং ব্লাড, উজিং
ফ্লুইড না আসে। ওই ক্যানেলকে যদি উইজিং বা উইপিং পানি আসতে থাকে সেটাকে বলি আমরা উইপিং ক্যানেল। পানি আসতেছে কোথা থেকে? অ্যাপিকাল ফোরামেন দিয়ে। যখনই আমি একটা পেপার পয়েন্ট দেই, দেখা যায় পেপার পয়েন্টের টোটালটাই ভিজে গেছে, তাই না? তখনই বুঝতে হবে আমার ক্যানেল ড্রাই হয় নাই, আমার রুট ক্যানেলের অবটুরেশন করার টাইম হয় নাই। তাহলে আমাকে ওটা ড্রাই করতে হবে ওটাকে অবটুরেশন করার জন্য। ঠিক আছে, এই কথা হচ্ছে ক্যানেলকে ড্রাই করতে হবে। 3 নাম্বার হচ্ছে নো ফাউল ওডর, কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না ক্যানেলের মধ্যে। কিসের গন্ধ? পাসের গন্ধ থাকতে পারবে না, ইনফেকশনের গন্ধ থাকতে পারবে না। থাকলে আমরা অবটুরেশন করব না। নাম্বার 5, টেম্পোরারি রেস্টোরেশন উইথ দ্য ইন্ট্রাক্যানেল ড্রেসিং শুড বি ইন্ট্যাক্ট। যে ইন্ট্রাক্যানেল দিয়েছিলাম ক্যানেলের মধ্যে তার জন্য তার গন্ধটা আমরা পাই এবং ওটা ইন্ট্যাক্ট থাকে, তাহলে আমরা অবটুরেশন করব। দ্য ক্যানেল কালচার ইজ নেগেটিভ। আমরা সাধারণত কালচার করি না, বাইরের দেশে করে তারা ক্যানেল কালচার করে দেখবে যে মাইক্রো অর্গানিজমের ডেভেলপড হচ্ছে বা কতটা বেড়েছে বা নতুন প্রজাতি কি আসছে, ওকে, সেটা তারা দেখে কালচার করে। ঠিক আছে, আচ্ছা, আমরা অবটুরেশন করব। অবটুরেশনের আইডিয়াল প্রপার্টিজ এগুলো আমরা জানি। অবটুরেশনের আইডিয়াল প্রপার্টিজ দ্য রিকোয়ারমেন্ট, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। এগুলো একটু জিজ্ঞেস করে অনেক সময় অনেক ভাইবাতে অনেক টিচার তাদের চুজ করতে পারে। সেখানে বলতে হবে প্রপার্টিজ অফ রুট ক্যানেল ফিলিং মেটেরিয়াল। সেখানে সিলার ফিলার যাই আছে সবগুলো মিলায় হচ্ছে রুট ক্যানেল ফিলিং মেটেরিয়াল। কি আছে? শুড বি ইজিলি ইন্ট্রোডিউসড ইনটু দ্য ক্যানেল। আমরা যে ফিলিং মেটেরিয়ালটা দিয়ে অবটুরেট করব সেটা যেন ইজিলি ঢুকাতে পারি। ওইটা যদি ঠিকমতো ঢুকাইতেই না পারলাম তাহলে সে তো আর আইডিয়াল হলো না। তাহলে তাকে ইজিলি যেন এন্টার করতে পারি টোটাল ক্যানেলের মধ্যে, তাহলে সে হচ্ছে আইডিয়াল। নাম্বার 2, শুড বি সিল ল্যাটারালি অ্যান্ড এপিক্যালি। যে লিকুইড যে অবটুরেটিং ম্যাটেরিয়ালটা দিব সেটার দুইটা পার্ট, একটা হচ্ছে সিলার, একটা হচ্ছে ফিলার। সিলারটা যেন আমার ল্যাটারাল ক্যানেল দিয়া যায়, সেটা যেন এপিক্যাল কনস্ট্রিকশন পর্যন্ত যায়, সেটা যেন ডেল্টা ফিল করতে পারে, সেটা যেন অ্যাভিনিউ স্পেসকে ফিল করতে পারে। এই হচ্ছে আমাদের প্রপার্টি। নাম্বার 4 হচ্ছে শুড বি ইম্পারভিয়াস টু ময়েশ্চার। সে যে ময়েশ্চারে তার অটুট থাকে, তার ইম্পারভিয়াস। শুড ইনহিবিট ব্যাকটেরিয়াল গ্রোথ, সে যেন ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করতে পারে। শুড বি রেডিও অপেক, সেটা আমরা যদি সিলারও দেই, সেটা ফিলারও দেই, সেটা যেন রেডিওগ্রাফিক্যালি আমরা দেখতে পাই, তাহলে আমরা অবটুরেশন করে বুঝতে পারবো কত দূর গিয়েছে এবং আমাদের অবটুরেশনটা পারফেক্ট হয়েছে কিনা। শুড নট স্টেইন দ্য টুথ, তাহার দ্বারা যেন আমার দাঁতটা কালার চেঞ্জ না হয়। কাহার দ্বারা? অবটুরেটিং মেটেরিয়াল দ্বারা। শুড নট ইরিটেট দ্য পেরিএপিক্যাল টিস্যু, আমার অবটুরেটিং মেটেরিয়াল কোনো ক্রমে বা কোনো কারণে এপিক্যাল ফোরামেন দিয়ে বের হতে পারে এবং বের হয়ে গিয়ে এপিক্যাল টিস্যুতে কি করতে পারে? ইরিটেশন করতে পারে। এটা যেন না হয়, এটা হচ্ছে আমার প্রপার্টি। শুড বি ইজি অ্যান্ড কুইক টু স্টেরিলাইজ, আমরা যেন একটা অবটুরেটিং মেটেরিয়ালকে ইজিলি স্টেরিলাইজড করতে পারি। ওকে, যেমন আমরা জিপিকে স্টেরিলাইজ করি সোডিয়াম হাইপোক্লোরাইড দ্বারা, 1% সোডিয়াম হাইপোক্লোরাইড দ্বারা স্টেরিলাইজ করতে পারি। শুড বি pliable and malleable, should be odorless and tasteless, should be chemically inert and should be durable. ওকে, এই হচ্ছে আমার প্রপার্টিজ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা অবটুরেটিং মেটেরিয়ালগুলা কি ইউজ করি। আমরা এখন অবটুরেশনকে আমরা প্রথম বলি 2 ভাগে ভাগ করেছি। অবটুরেশনের মধ্যে 2টা পার্ট আছে, ওয়ান ইজ সিলার, আদার ইজ ফিলার। ফিলারটা হচ্ছে, যদিও আমরা এখন দুইটাই নরম জিনিস ইউজ করি, অনেক সময় জিপিও নরম যেটা আছে সেটা ইউজ করি, আবার সিলারটাও মানে লিকুইড পোর্শন আমরা ইউজ করি। কিন্তু নর্মালি আগের আমলে আমরা যেটা ইউজ করতাম সেটা ফিলার পার্টিকেলস যেটা ছিল সেটা ছিল হার্ড স্ট্রাকচার, আর সিলার লিকুইড স্ট্রাকচার। ওকে,
সেই হিসাবে আমরা একটু পড়ি, তারপর আমি ডিটেলসে যাচ্ছি। মেটেরিয়াল ইউজড ফর অবটুরেশন, সেখানে যে সিলার অ্যান্ড ফিলার। হোয়াট ইজ ফিলার? ফিলারটা কি? ফিলার ইজ এ অবটুরেটিং মেটেরিয়াল অ্যান্ড ইট ইজ এ কোর মেটেরিয়াল অফ দ্য অবটুরেশন। ফিলার ইজ এ কোর মেটেরিয়াল, ভিতরের পোর্শন, আমরা যে ভিতরে যে পোর্শনটা দিব সেটা হচ্ছে ফিলার, আর সিলারটা হচ্ছে ফিলার মেটেরিয়াল অ্যান্ড ক্যানেল ওয়ালকে যে অবটুরেট করছে এবং অ্যাভিনিউকে সিল করছে, ডেড স্পেসকে সিল করছে, সেটা হচ্ছে সিলার মেটেরিয়াল। তাহলে সিলার একটা, ফিলার একটা। তাহলে ফিলার হচ্ছে তার মেইন কোর মেটেরিয়াল। মনে করে একটা, এটা ভিতরে দিলাম, এটা ভিতরে গেল, এটার পাশে একটা লিকুইড পোর্শন লাগায় আমি এটা ঢুকাবো, ওই লিকুইড পোর্শন যে লাগিয়েছি সেটা হচ্ছে সিলার। আর ভিতরে যে হার্ড স্ট্রাকচার বা একটু সলিড স্ট্রাকচার, প্লাস্টিক হোক, এটা যেটা মানে এটা স্ট্রাকচার, এটা লিকুইড কিছু না, এটা পেস্ট না, সেটা হচ্ছে ফিলার। ওকে, তাহলে ফিলার ইজ এ কোর পার্ট অফ অবটুরেটিং মেটেরিয়াল, কোর পার্ট অফ অবটুরেটিং মেটেরিয়াল। ঠিক আছে, ফিলার ইজ এ কোর পার্ট অফ অবটুরেটিং মেটেরিয়াল and it extend orifice to cemento-dentinal junction. ঠিক আছে, extend to orifice to cemento-dentinal junction. ঠিক আছে, আচ্ছা, এই ফিলার কয় ধরনের হয়? ফিলার material used for obturation as a filler particles, it is a 3 types. এটা 3 ধরনের হয়। One is plastic, other is solid metal, আর last one is cement. Okay, plastic কি কি আছে? প্লাস্টিক, gutta-percha is a plastic material and Resilon is a plastic material. What is Resilon? Resilon is a resin-based filler material. Resilon and gutta-percha. Solid or metal core material is a silver point, স্টেনলেস স্টিল পয়েন্ট, গাটা মেটাল। যা যা মেটাল আছে সেটা একসময় ইউজ হতো, এখন আমরা করি না, এটা আমি একটু পরে বলছি কেন করি না। সিমেন্ট অ্যান্ড পেস্ট, সেখানে আছে কিছু সিমেন্ট আমরা ইউজ করি, এখন আমরা বেশি ইউজ করি মিনারেল ট্রাইঅক্সাইড অ্যাগ্রিগেট, এটা একটা সিমেন্ট যেটা আমরা সিলার হিসেবে ইউজ করি, সেটা আমরা ফিলার হিসেবে ইউজ করি। এবং সিলার ফিলার যখন একসাথে কাজ করছে একই মেটেরিয়ালস, তখন তার নাম হয়ে যাচ্ছে কি? তাতে নাম হয়ে যাচ্ছে মনোব্লক সিস্টেম, MONOBLOCK, মনোব্লক সিস্টেম। যেমন রেজিলন একটা মনোব্লক সিস্টেমের একটা পার্ট, রেজিলন সেটা একটা ফিলার, সেটা একটা সিলার। রেজিন দিয়া ভিতরের কোর মেটেরিয়াল, রেজিন দিয়া সিলার, এবং সেখানে ইচিং লাগছে, এই জন্য ইচিং করে আমরা এটা বসাই, এই জন্য এটাকে বলা হয় মনোব্লক। একটু ডেফিনেশনটা পড়াবো, এটা ফাইনাল ইয়ারে আমরা জিজ্ঞেস করি, এটা সেকেন্ড ইয়ারে সাধারণত জিজ্ঞেস করি না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ক্লাসিফিকেশন পেলাম 3 টাইপস, বলতে হবে 3 ধরনের। নাম্বার 1 প্লাস্টিক্স, কি এক্সাম্পল? gutta-percha and Resilon. Second one stainless steel, second one is solid and metal, solid or metal, সেখানে স্টেনলেস স্টিল, সিলভার পয়েন্ট, দুটো বললেই হবে। সিমেন্ট আর পেস্টের মধ্যে মিনারেল ট্রাইঅক্সাইড অ্যাগ্রিগেট বলতেই হবে, এই একটা বলতে পারলেই হবে। হাইড্রো আছে, ক্যালসিয়াম অক্সাইড আছে, ক্যালসিয়াম ফসফেট আছে, আর লাস্ট আছে গাটা ফ্লো। আমরা প্রচুর পরিমাণে ইউজ করি গাটা ফ্লো, আমরা গাটা ফ্লো ইউজ করি কিসের জন্য? গাটা ফ্লো ইউজ করি সিলার, গাটা ফ্লো ইউজ করি আমরা ফিলার হিসেবে, দুটো একসাথে ইউজ করা হয়। সেখানে আমরা মেইনলি গাটা ফ্লো এখন ইউজ করি, আমরা সিলার হিসেবে ইউজ করি, যদি এখানে বলছে তারা ফিলার হিসেবে ইউজ করা যায়। ওকে, আচ্ছা, এখন আসো হোয়াট ইজ gutta-percha। gutta-percha কি? ঠিক আছে, gutta-percha, ঠিক আছে না? gutta-percha was originally obtained as a dried juice from Brazilian trees. প্রথম শুরু হয়েছিল একটা গাছের কষ থেকে তৈরি হয়েছে, সেই গাছটা ব্রাজিলের একটা গাছ,
ব্রাজিলিয়ান একটা ট্রি থেকে এটা একটা কষ থেকে তৈরি হয়েছে। তারপর সেটা আবার মালয়েশিয়াতেও পাওয়া যেত। সেই মালয়েশিয়ান ট্রির নাম হচ্ছে প্যালাকুইনিয়াম গাটা। প্যালাকুইনিয়াম গাটা সেই গাছের রস থেকে, গাছের কষ থেকে, কষ লিকুইড পার্ট অফ ট্রিজ, সেটাকে আমরা মানে জুস বানানো থেকে কনভার্ট করে এটাকে ড্রাই করে এই এই প্লাস্টিক ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, গাটা পারচা দিয়ে আর কি কি তৈরি হয়? গাটা পারচা ওয়াজ অরিজিনালি অবটেইনড এজ এ ড্রাইড জুইস ফ্রম ব্রাজিলিয়ান ট্রিজ। তারপরে সেটা আবার আমরা পেলাম কোথায়? মালয়েশিয়ান ট্রিজ, প্যালাকুইনিয়াম গাটা। প্যালাকুইনিয়াম গাটা, অনেক কঠিন কঠিন নাম আছে, কিছুই প্রয়োজন নেই, শুধু প্যালাকুইনিয়াম গাটা বলতে পারলেই যথেষ্ট। এটার কেমিস্ট্রি কি? এটি ফার্মাকোলজিতে আমরা জিজ্ঞেস করি। ইট ইজ এ ট্রান্স আইসোমার অফ পলিআইসোপ্রেইন, এটা বলতে হবে। আবার বলি, ইট ইজ এ ট্রান্স আইসোমার অফ পলিআইসোপ্রেইন। আচ্ছা, এটা দিয়া কবে থেকে আর কি কি তৈরি হয়? যেমন এই যে আমাদের যেন ব্যাডমিন্টনের কর্কের যে পিছনটা, সেটাও তৈরি করা হতো এক সময়। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের হ্যান্ডেলটা তৈরি করা হতো। পাইপ তৈরি করা হয়। শিপের বডি তৈরি করা হয় গাটা পারচার ওই ইয়ে দিয়ে। বোট তৈরি করা হতো। আর তৈরি করা হতো গলফের বলটা। গলফ খেলার জন্য যে বল এখনও তৈরি করা হয় গাটা পারচা দ্বারা, সেই বলের নাম হচ্ছে গাটিস। ওকে, ইন ডেন্টিস্ট্রি ইট হ্যাজ বিন ইউজড ফর ওভার 100 ইয়ার্স। পৃথিবীতে ডেন্টিস্ট্রি প্রফেশনে 100 বছর থেকে এই গাটা পারচা ইউজ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আসলে এটা কয়টা ফর্মে পাওয়া যায়? এটা ফর্মে পাওয়া যায় 3টা ফর্মে, আলফা, বিটা এবং গামা। গামার কথা আমরা জানি না, গামার কোথাও ইউজ নাই ডেন্টিস্ট্রিতে, অতএব গামার কথা আমরা ভুলে যাব। আমরা শুধু আলফা অ্যান্ড বিটার কথা মনে রাখবো। যদি বলা হয় গাটা পারচার টাইপ কি, টাইপ হচ্ছে এক জিনিস, আর ফর্ম হচ্ছে এটা। আমরা পরীক্ষাতে জিজ্ঞেস করি হোয়াট আর দ্য ফর্মস অফ গাটা পারচা। ফর্মস যদি বলা হয় তাহলে বলতে হবে আলফা ফর্ম অ্যান্ড বিটা ফর্ম। আর যদি বলা হয় টাইপ, তাহলে টাইপে আলাদা বিভিন্ন ধরনের টাইপ আছে, যেমন কোন ভ্যারাইটি, পয়েন্ট ভ্যারাইটি, তারপর কি স্টিক ভ্যারাইটি, এগুলো বিভিন্ন বিভিন্ন ইউজ আছে। এই কার্টুনের চুল খাড়াই গেছে গিয়া, তাই না? আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই বিটা ফর্মের যে টেম্পারেচার, সেটা আমরা জিজ্ঞেস করি। কত টেম্পারেচারে বিটা ফর্মের যে শক্ত হয়, এটা বলতে হবে 42 থেকে 44 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এটাকে হিট যদি দেই আমরা কত, 56 থেকে 64 ডিগ্রি সেন্টিগ্রেডে। তারপরে আলফা ফেজে হয়, এটা হচ্ছে পেলিয়েবল অ্যান্ড টাকি। টাকি হচ্ছে আঠা, অ্যান্ড পেলিয়েবল যেটাকে গলে গেছে এবং আমরা এটাকে মোম বানাইতে পারি, সেটা হচ্ছে পেলিয়েবল। আর এবং যত বেশি হিট দিব একসময় কি অ্যামরফাস মেল্ট, একেবারে মেল্ট হয়ে পানির মতো থকথক করতে থাকবে, মানে উত্তপ্ত হতে থাকবে। দিস ইজ অ্যামরফাস মেল্ট। তাহলে 2টা ফর্ম, ওয়ান ইজ আলফা ফর্ম, আদার ইজ বিটা ফর্ম। আলফা ফর্মের টেম্পারেচার হচ্ছে 56 থেকে 64 ডিগ্রি, সেটা হচ্ছে আলফা ভ্যারাইটি। আলফা ভ্যারাইটি ইজ এ ফর্ম এবং বিটা ভ্যারাইটি ইজ এ ফর্ম। ইট ইজ এ ফর্ম, নট এ টাইপ। আর টাইপ হচ্ছে কি? টাইপ হচ্ছে স্টিক ভ্যারাইটি, ইট ইজ এ কোন ভ্যারাইটি। সিরিঞ্জ মেটেরিয়াল আমরা ইউজ করি, সেটা আমরা ফাইনাল ইয়ারে গিয়ে পড়বো। আলফা সিল কোনো একটা প্লাস্টিক অথবা স্টেনলেস স্টিল অথবা আলাদা মেটালের গায়ে জড়ানো থাকবে এই আলফা ভ্যারাইটিটা, সেটার নাম হয় তখন কোটিং অন মেটাল অর প্লাস্টিক কোরের পাশে লাগানো থাকবে, সেটা আমরা থার্মাফিল হিসাবে ইউজ করি। জিপি পেলেট বার হিসাবে পাওয়া যায়। কি করি আমরা?
ওই অপটুরা সিস্টেম, ওইটা যখন ওই গানের মধ্যে আছে, গানের মধ্যে দিয়ে ওইটা গলে যায়, ওইটা ফাইনালি রেখে দেখ বা গানের মধ্যে দিলে গলে যাবে, এবং আমরা তখন ওই আলফা ভ্যারাইটি দ্বারা টোটাল ক্যানেলকে আমরা সিল করি। অপটুরা সিস্টেম জিপি আমরা ঢুকাই অপটুরা সিস্টেম গান সিস্টেমের মাধ্যমে। আর জিপি সিলার্সও আছে। জিপি সিলার্স, এই জিপি সিলারের নাম হচ্ছে গাটা ফ্লো হিসাবেও জিপি সিলার পাওয়া যায়। ওকে, আচ্ছা, এখন আমরা পরীক্ষাতে যেটা যে জিনিসগুলো জিজ্ঞেস করি সেগুলো হচ্ছে প্রপার্টিস অফ গাটা পারচা। খুব ইম্পর্টেন্ট, এটা আমরা জিজ্ঞেস করি প্রপার্টিস কি। নাম্বার 1 property is the standardized cones are color coded that match the instrument size. আমরা জানি ইনস্ট্রুমেন্টের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী এর জিপি তৈরি করা, যে জিপি কোন ভ্যারাইটিটা তৈরি করা, তার হেডের মধ্যে বা মাথায় আমরা কি দেই, কালার কোটিং করা থাকে। যেমন 15 থেকে শুরু হয়, 15, 20, 25 এইভাবে ইনস্ট্রুমেন্টের যে কালারটা থাকে সেই কালারের প্যারালালি জিপির কালার করা, এগুলো দেখে নিও তোমরা, দেখবা। দে আর জেনারেলি ইউজড এজ এ মাস্টার কোন, এবং এই জিপিটা আমরা কোনোটাকে মাস্টার কোন হিসাবে ইউজ করি, বিশেষ করে 25 নাম্বার 30 নাম্বার আমরা মাস্টার কোন হিসাবে ইউজ করি। নন স্ট্যান্ডার্ডাইজড কোনস আর মোর tapered and are designed as a extra fine medium fine এগুলো প্রয়োজন নাই। জিপি ইজ ডিসইনফেক্টেড উইথ, জিপিকে আমরা স্টেরিলাইজড করছি, ডিসইনফেক্টেড করছি কি দ্বারা? নাম্বার 1 হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড, সেটা 1% হতে পারে অথবা 5.25% হতে পারে, তবে 5.25% বেস্ট ফর 1 মিনিট। মনে থাকবে, এটা পরীক্ষাতে জিজ্ঞেস করি কত পার্সেন্ট দ্বারা আমরা একটা গাটা পারচাকে স্টেরিলাইজ করি, একটা গাটা পারচাকে ডিসইনফেক্টেন্ট করি। 5 থেকে 5.25% সোডিয়াম হাইপোক্লোরাইড দ্বারা 1 মিনিট গাটা পারচাকে চুবায় রাখলে সেটা ডিসইনফেক্টেন্ট হয়। নাম্বার 1। নাম্বার 2% গ্লুটারালডিহাইড দ্বারা, 2% ক্লোরোহেক্সিডিন দ্বারা, 70% ইথাইল অ্যালকোহল দ্বারা, পভিডিন আয়োডিন দ্বারা, এই 4-5টা ডিসইনফেক্টেন্ট আছে, এইগুলা দ্বারা আমরা গাটা পারচাকে স্টেরিলাইজড করি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা, এখন আসো অ্যাডভান্টেজ। গাটা পারচা কেন আমরা দাঁতের মধ্যে দিচ্ছি, এটা কেন এত ব্যবহৃত অবটুরেটিং মেটেরিয়াল, এটা কেন এত আদরের জিনিস আমাদের ডেন্টিস্ট্রিতে, তাই না? কেন? নাম্বার 1 অ্যাডভান্টেজ ইজ ইট ইজ এ ইনার্ট মেটেরিয়াল, নিষ্ক্রিয়। কোথাও কোনো টিস্যুতে সে কি করছে, কোনো টিস্যুকে সে ইরিটেট করছে না, এবং সে চেঞ্জ হচ্ছে না, তাহার নিজস্ব কোনো চেঞ্জ নাই, এবং সে আমার ওরাল ক্যাভিটিতে যত টিস্যু যা আছে তাহাকে সে ইরিটেট করছে না, কারণ সে ইনার্ট মেটেরিয়াল। এই একটা পয়েন্ট পরীক্ষার হলে বলতেই হবে, ইট ইজ এ ইনার্ট মেটেরিয়াল। নাম্বার 1 পয়েন্ট, ইট ইজ ইনার্ট, নাম্বার 1। নাম্বার 2, কম্প্যাক্টেবল অ্যান্ড অ্যাডাপ্টস টু ইরেগুলারিটিস, আমরা এটাকে কম্প্যাক্টেবল হিসাবে ইউজ করতে পারি, কম্প্যাক্টেবল ঢুকাতে পারি। নাম্বার 3, ডাইমেনশনালি স্টেবল, চেঞ্জ হচ্ছে না তার। টিস্যু টলারেন্স, ডাজ নট ডিসকালার দ্য টুথ কালারকে সে চেঞ্জ করছে না। রেডিও অপেক, বিকজ তাহার মধ্যে একটা ইনগ্রেডিয়েন্ট আছে, এটা একটু পরে বলছি আমি, তাহার মধ্যে একটা ইনগ্রেডিয়েন্ট আছে যাহার কারণে সে রেডিও অপেক অ্যান্ড ইজিলি রিমুভ হোয়েন নেসেসারি ডিউরিং রিআরসিটি কেস। যখন পুনরায় আরসিটি করতে হবে তখন তাহাকে আমি ইজিলি রিমুভ করতে পারি। এই পয়েন্ট 5টা বলতেই হবে। তাহলে আবার বলি, নাম্বার 1, ইট ইজ ইনার্ট মেটেরিয়াল। নাম্বার 2, কম্প্যাক্টেবল, ক্যান বি সফটেনেড অ্যান্ড মেড প্লাস্টিক বাই হিট অর সলভেন্ট, তাহাকে আমরা গলায় ফেলতে পারি। গলায় ফেলতে পারি কি দ্বারা? 3টা মেটেরিয়াল দ্বারা। নাম্বার 1 হচ্ছে ক্লোরোফর্ম, নাম্বার 2 হচ্ছে হ্যালোথেইন, আর নাম্বার 3 হচ্ছে নাম্বার 1 ক্লোরোফর্ম, হ্যালোথেইন অ্যান্ড ইউক্যালিপ্টাল অয়েল। 3টা লিকুইড দ্বারা আমরা গাটা পারচাকে নরম করতে পারি, সলভেন্ট করতে পারি। কি কি? নাম্বার 1 ক্লোরোফর্ম,
নাম্বার 2 ইউক্যালিপ্টাল অয়েল, অ্যান্ড নাম্বার 3 হ্যালোথিন। তিনটা পরীক্ষাতে জিজ্ঞেস করি আমরা। আর হচ্ছে রেডিওপেক অ্যান্ড ইজিলি রিমুভড হোয়েন নেসেসারি, আমরা যখন তখন তাকে বের করে নিয়ে আসতে পারি। আসো কম্পোজিশন অফ গাটা পার্চা, একটা গাটা পার্চার মধ্যে কি কি আছে সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা বারবার জিজ্ঞেস করি, একটা কম্পোজিশন অফ গাটা পার্চা বলো। এর মধ্যে গাটা পার্চা আছে কত পার্সেন্ট? 19 থেকে 22%। 20% বললেও আমরা নেই। 19 থেকে 22%, জিঙ্ক অক্সাইড 60 to 75%, মেটাল সল্ট 1 থেকে 7%। এই মেটাল সল্টের কারণে ইট ইজ রেডিওপেক, তাই না? মেটাল সল্ট কি আছে? বেরিয়াম সালফেট, বেরিয়াম সল্ট। এই বেরিয়াম সল্টের কারণে গাটা পার্চা রেডিওপেক। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের মনে রাখতে হবে। গাটা পার্চা কেন রেডিওপেক? বিকজ ইট কন্টেইন বেরিয়াম সল্ট অ্যান্ড ইট ইজ রেডিওপেক ম্যাটেরিয়াল। কত পার্সেন্ট থাকে? 1 থেকে 7%। প্রথমটা আছে জিপি। গাটা পার্চা আছে কত পার্সেন্ট? গাটা পার্চা আছে 19 থেকে 22%। জিঙ্ক অক্সাইড পাউডার আছে 60 to 70%। মেটাল সল্ট হচ্ছে 1 থেকে 7%। আর ওয়াক্স অর রেজিন দিয়ে আমরা পেস্ট বানাচ্ছি, কত পার্সেন্ট আছে? 5%। সে কি করছে? প্লাস্টিসাইজড করছে, প্লাস্টিসাইজার, প্লাস্টিক। ঠিক আছে, তাহলে আমাদের এই পয়েন্টগুলা মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই মেটেরিয়ালসগুলা গেল। গাটা পার্চা কেন আমরা ইউজ করছি সেইগুলো আমি বললাম। আমরা কেন অবটুরেটিং মেটেরিয়াল হিসেবে সিলভার পয়েন্ট এবং অন্যান্য জিনিস ইউজ করছি না, সিলভার পয়েন্ট ইউজ করি না, কারণ গাটা পার্চা ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ওয়ান অ্যান্ড ইটস procedures are: gutta percha is a dried coagulated extract of plants of Pelargonium gutta saponiferous family. These trees are naturally inhabitant of Southeast Asia, particularly Malaysia and Indonesia. আমরা প্রপার সিলিং কিন্তু মেটাল দ্বারা হবে না। প্রপার সিলিং কোথাও না কোথাও একটা স্পেস থেকে যাবে, যতই আমি লিকুইড দেই না কেন ওটা একটা স্পেস থাকতে পারে। ওই সামান্য মাইক্রো স্পেসের জায়গায় কিন্তু মাইক্রো অর্গানিজমের ডেভেলপড হতে পারে। এই জন্য আমরা মেটালের চেয়ে আমরা এই প্লাস্টিকটা প্রেফার করি, বিকজ ইট প্রডিউসেস ফ্লুইড টাইট ইমপারমিয়েবল সিল ইন রুট ক্যানাল সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, আমরা আলফা ফর্ম আর বিটা ফর্মের পার্থক্য জিজ্ঞেস করি। ডিফারেন্সেস বিটুইন আলফা ফর্ম অ্যান্ড বিটা ফর্মের পার্থক্য কি? আলফা ফর্ম pliable and sticky and its temperature is 54 to 64 degree centigrade. Beta form is a rigid, শক্ত and solid at a 42 to 44 degree centigrade used in the thermoplasticized obtrusion technique. আমরা আলফা ফর্ম দ্বারা থার্মোপ্লাস্টিসাইজড অবট্রুশন টেকনিক ইউজ করছি। অনেক ধরনের থার্মোপ্লাস্টিসাইজড গাটা পার্চা টেকনিক আছে, সেটা আমি কোনো একটা ক্লাসে পড়িয়েছিলাম, অ্যাক্সিসের কোনো একটা ক্লাসে রমজান মাসে, সেটা ইউটিউবে বোধহয় আছে। টোটাল অবট্রুশন সেটা নিয়ে আমরা একটু দেখতে পারো, তোমরা ঝালাই পুরানো এটা দেখলে এখানে পাবা যে আমরা ক্লাসিফিকেশন অফ ভেরিয়াস মেথডস অ্যাকর্ডিং টু ইঙ্গেলসে ক্লাসিফিকেশন করেছেন 1, 2, 3, 4, 5টা টাইপস। উনি বলেছেন এ হচ্ছে ল্যাটারাল অর কোল্ড কম্প্যাকশন গাটা পার্চা, বি দিয়েছেন ভার্টিক্যাল ওয়ার্ম কম্প্যাকশন গাটা পার্চা, সি দিয়েছেন থার্মোপ্লাস্টিসাইজ এই গাটা পার্চা, ডি দিয়েছেন সলভেন্ট সফটেনেট গাটা পার্চা, আর ই দিয়েছেন মনোব্লক সিস্টেম। মনোব্লক হচ্ছে গাটা পার্চার সিলার ফিলার একই জিনিস, সেটা হচ্ছে মনোব্লক। সেটা আমরা ফাইনাল ইয়ারে গিয়ে পড়বো, এখানে এই প্রয়োজন নাই। ঠিক আছে, এখন আসো ডিসঅ্যাডভান্টেজেস অফ আচ্ছা, অ্যাভেলেবল ইন ফর্মস অফ বার্ডস অ্যান্ড পেলেটস। এই বার্ড অ্যান্ড পেলেটস কোনটার জন্য এক্সাম্পল? সেটা হচ্ছে আলফা ফর্ম। সেটা আমরা যখন বার্ড পেলেটটা যখন আমরা গানের মধ্যে দিব সেটা গলে যাবে। আর বিটা ফর্ম কি হিসেবে পাওয়া যায়? স্টিক ভ্যারাইটি, পয়েন্ট ভ্যারাইটি অ্যান্ড আমরা এই দুইটা ভ্যারাইটি বলো, স্টিক অ্যান্ড পয়েন্ট ভ্যারাইটি। ঠিক আছে, গেল।
ডিসঅ্যাডভান্টেজটা কি, গাটা পার্চার ডিসঅ্যাডভান্টেজটা কি? লেগস ইন রিজিডিটি, সে শক্ত না এবং আমরা মিসইউজ হয় প্রচুর পরিমাণে। বি হচ্ছে লেগস অফ অ্যাডেসিভ প্রপার্টিস, তাহার কোনো অ্যাডেসিভ প্রপার্টি নাই। আর ইজিলি ডিসপ্লেসড বাই প্রেশার, যখন একটু প্রেস দিব ছিঁড়ে যেতে পারে এবং ডিসপ্লেসড হয়ে যেতে পারে। তাহলে আমরা তিনটা ডিসঅ্যাডভান্টেজ বলবো। ডিসঅ্যাডভান্টেজ নাম্বার 1, লেগস রিজিডিটি, তাহার কোনো রিজিডিটি নাই, সে শক্ত না। নাম্বার 2, লেগস অ্যাডেসিভ প্রপার্টি, তাহার কোনো অ্যাডেসিভ প্রপার্টি নাই। আর লেগস ইজিলি ডিসপ্লেসড বাই প্রেশার, প্রেশারে সে তার চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা পড়ি সিলার, তারপর অন্য কিছুতে যাব। সিলার মেটেরিয়ালস কি? রুট ক্যানেল, সিলার, গাটা পার্চা পড়েছি আমরা ফিলার মেটেরিয়ালস হিসাবে। এখন সিলার, এই সিলার মেটেরিয়ালসটা আমরা কোথায় কি লাগাবো, কিভাবে লাগাবো? আমরা ওয়ালের মধ্যে লাগাবো, তাই না? ডেন্টিনাল ওয়ালে লাগাবো, লাগায় আমরা একটা ফিলার মেটেরিয়ালটা ঢুকিয়ে দেব। এইটা তার সিস্টেম, নর্মাল কথাবার্তা বলছি আমি। তো রুট ক্যানেল সিলার কি? Root canal sealers are used along with a core obturating material. Along with core obturating material. কার সাথে যাচ্ছে? Core obturating material এর সাথে যাচ্ছে। তাহলে dentinal wall and core material এর মধ্যে যে স্পেস আছে সেই স্পেসটা টোটালি ফিল করছে কে? সিলার মেটেরিয়াল। It is produces impermeable seal এবং সেই প্রডিউস করছে impermeable or fluid type seal। কোথাও কোনো স্পেস থেকে গেলে লিকুইডটা চলে যাবে ওই জায়গায় গিয়ে একদম টাইট বন্ধন তৈরি করবে এবং কোথাও কোনো স্পেস থাকতে দিবে না, ফ্লুইড টাইট সিল হবে। ইট ইজ 3D ফিলিং। ফলোয়িং ক্যানেল প্রিপারেশন, ইট ইজ দ্য বাইন্ডিং এজেন্ট। ইহাকে আমরা বাইন্ডিং এজেন্ট বলতে পারি। কাকে বাইন্ড করছে? ডেন্টিনাল ওয়াল টু কোর মেটেরিয়াল, ডেন্টিনাল ওয়াল টু গাটা পার্চা। এইটুকু বল, আমরা সেকেন্ড ইয়ারে এইটুকুই সীমাবদ্ধ থাকি। আমরা কাকে বাইন্ড করছে সংক্ষেপে বলবো, ডেন্টিনাল ওয়াল থেকে কোর মেটেরিয়াল। কোর মেটেরিয়ালের নাম কি? গাটা পার্চা। গাটা পার্চাই মনে রাখি। It is binding agent between the gutta percha and the dentinal wall and fill anatomical spaces এবং fill করছে anatomical spaces where the primary filling material fails to reach। এখানে primary filling material কাকে বলেছে? core material কে primary material বলছি আমরা। তাইলে obturating material এ দুই ধরনের material ইউজ হয়। one is primary material, other is secondary material. Primary material is core material, is a গাটা পার্চা। সেকেন্ডারি ম্যাটেরিয়াল ইজ এ সিলার। সিলার ইজ এ লিকুইড পার্ট, মনে থাকবে? ঠিক আছে, আচ্ছা। রিকোয়ারমেন্টস অফ সিলার, একটা সিলারের কি কি গুণ থাকতে হবে? ওই আগের মতোই, শুড বি টাকি when mixed to provide good adhesion between it and the canal। তাহার প্রচুর পরিমাণে আঠালোতা থাকতে হবে। যদি আঠা হয় তাহলে সে বাইন্ড করতে পারবে। কার সাথে? কার? ডেন্টিনাল ওয়ালের সাথে, ডেন্টিনাল ওয়ালের সাথে কোর মেটেরিয়ালের। নাম্বার 2, শুড ক্রিয়েট হারমেটিক সিল, ফ্লুইড টাইপ সিল, ইম্পারমিবল সিল, যাই আছে সবই একই জিনিস। শুড বি রেডিও অপেক, তাহারও রেডিও অপেক গুণ থাকতে হবে। বিকজ আমরা যখন রেডিওগ্রাফ করব তখন এটা ওটা মিক্সড হয়ে যেন আমরা দেখতে পাই টোটাল অবটুরেশন ক্যানেল। যদি সিলারের রেডিও অপাসিটি না থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা ল্যাটারাল ক্যানেল সিল করেছি? যদি সিলারের রেডিও অপাসিটি না থাকে তাহলে কিভাবে বুঝবো আমরা ডেল্টা সিল করেছি? কিভাবে বুঝবো আমরা মাইনুট স্পেস সিল করেছি, অ্যাক্সেসরি ক্যানেল সিল করেছি? তার জন্য ওইখানে তো আর জিপি যেতে পারে না, ওইখানে কে যাবে? সিলার যাবে। আর যদি আলফা জিপি হয়, লিকুইড জিপি হয়, তাহলে অনেক সময় যেতে পারে। তখন সে ফিলার সিলার দুইটাই হয়ে যাচ্ছে লিকুইড। শুড বি রেডিও অপেক, শুড নট শ্রিঙ্ক আপন সেটিং। এটা খুব ইম্পর্টেন্ট। সে যেন
আফটার সেটিংয়ের পরে যেন শ্রিঙ্ক না করে, যা ছিল তাই যেন থাকে। শ্রিঙ্ক করলে কি হবে, আবার স্পেস ক্রিয়েট হবে। যদি স্পেস ক্রিয়েট হয় তাহলে মাইক্রো অর্গানিজমের গ্রোথ ডেভেলপমেন্ট শুরু হবে। শুড নট স্টেইন দ্য টুথ, তাহা যেন দাঁতের কালারকে চেঞ্জ না করে। শুড বি ইনসলিউবল ইন টিস্যু ফ্লুইড, আমার টিস্যু ফ্লুইড আছে, অ্যাপিকাল ফোরামেন দিয়ে আসতে পারে, সেটার মধ্যে যেন সে দ্রবীভূত হয়ে বা গলিত হয়ে বের হয়ে না যায়। শুড বি নন ইরিটেটিং, সে যদি কোনো কারণে অ্যাপিকাল ফোরামেন দিয়েও কিছুটা বের হয়, আমাদের পেরিএপিকাল টিস্যুকে যেন ইরিটেট না করে। শুড বি নন টক্সিক, সে যেন টক্সিসিটি লেভেল না থাকে, কম থাকে। শুড নট বি মিউটাজেনিক অর কার্সিনোজেনিক, তাহা যেন কার্সিনোজেনিক না হয়, এবং ভবিষ্যতে পেরিপিক্যাল টিস্যুতে কোন ধরনের লিশন প্রডিউস না করে, কোনো সিস্ট প্রডিউস না করে, সেটা থেকে কোনো ধরনের টিউমার প্রডিউস না হতে পারে। এই জন্য বলা হচ্ছে শুড নট বি মিউটাজেনিক অর কার্সিনোজেনিক। ফাংশনস অফ সিলার, ওই প্রপার্টিতে যা যা পয়েন্ট আছে সেগুলোর কয়েকটা হচ্ছে ফাংশন। কে এজ এ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অবশ্যই তাহার ও অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হতে হবে। আমরা জানি কোর মেটেরিয়ালের অ্যান্টি প্রপার্টি না হতে পারে, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি না হতে পারে, কিন্তু সিলারের থাকতে হবে। ফিল দ্য ডিসক্রিপেন্সিস বিটুইন দ্য মেটেরিয়ালস অ্যান্ড ডেন্টিনাল ওয়াল, যেখানে ডিসক্রিপেন্সিস আমরা যে প্রডিউস করেছি ক্যানেলের ওয়াল কি হয়, মাইক্রোস্কোপে যদি দেখি প্রচুর পরিমাণে ডিসক্রিপেন্সি প্রডিউস হয়, প্রচুর পরিমাণে কি হয়, ডেন্টিনাল টিবিউলস ওপেন হয়, স্মেয়ার লেয়ার চলে যায়, যদি স্মেয়ার প্লাগ চলে যায় তাহলে ডেন্টিনাল টিবিউলস কি হয়, ওপেন হয়ে যাবে, এবং সেইগুলাকে কমপ্লিটলি প্লাগিং করতে হবে। কে প্লাগিং করবে, সিলার। এজ এ লুব্রিকেন্ট, কার জন্য লুব্রিকেন্ট, সেজন্য একটা পিছলা মেটেরিয়াল যদি হয় তাহলে জিপিটা ইজিলি যেতে পারবে, সেখানে কোর মেটেরিয়াল ফিলারটা ইজিলি ঢুকতে পারবে। গিভ রেডিও অপাসিটি, তাহার রেডিও অ্যাপেক্ট গুণ থাকতে হবে। এজ ক্যানেল অবটুরেটিং মেটেরিয়াল, টোটাল ক্যানেলকে যেন সে অবটুরেট করতে পারে। ওকে, ঠিক আছে। এখন আসো ক্লাসিফিকেশন অফ রুট ক্যানেল সিলার মেটেরিয়াল। রুট ক্যানেল সিলার মেটেরিয়ালের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু কম্পোজিশন, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাবজর্বেবিলিটি। দুইটাই আমি পড়ে শোনাই দিচ্ছি। অ্যাকর্ডিং টু, প্রথমটা হচ্ছে অ্যাকর্ডিং টু কম্পোজিশন, অ্যাকর্ডিং টু এজেন্ট। ফার্স্ট ওয়ান ইজ জিঙ্ক অক্সাইড কন্টেইনিং সিলার্স। আমরা জিঙ্ক অক্সাইড কন্টেইনিং সিলারগুলা ইউজ করি অনেক ধরনের, সেখানে হচ্ছে গ্রসম্যান সিলার আছে, রথ সিলার, রিকার্ড সিলার, টাবলিসিল, মেডিকেটেড ক্যানেল সিলার। এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড বেসড সিলার, বইয়ের মধ্যে লেখা আছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কন্টেইনিং সিলার, আমরা দুইটা নাম মনে রাখি, একটা হচ্ছে সিলাপ্যাক্স, আদার ইজ অ্যাপেক্সিট। রেজিন বেসড সিলার মুখস্থ রাখতে হবে, AH26, AH+, এপিফেনি অ্যান্ড ডায়াকেট, রেজিলন। এমনকি আমাদের মিনারেল ট্রাইঅক্সাইড, সেটা হচ্ছে মিনারেল ট্রাইএমটিএ, সেটা হচ্ছে রেজিন বেসড সিলার। গ্লাস আইনোমার বেসড সিলারের মধ্যে আছে কিটাক এন্ডো। গ্লাস আইনোমার রেজিন বেসড সিলারের মধ্যে আবার বলি, এটা মনে রাখবা, জিজ্ঞেস করি, AH+, AH26, এপিফেনি, রেজিলন, মিনারেল ট্রাইঅক্সাইড অ্যাগ্রিগেট, ফিলাপ্যাক্স। এখানে এপিফেনি বলা হচ্ছে, আমরা যে ওই যে আগে রেজিলন পড়েছিলাম, কোথায় রেজিলন পড়েছিলাম আমরা, প্লাস্টিকের ফিলারে। রেজিলনটা হচ্ছে কোর মেটেরিয়াল, ওটাও হচ্ছে রেজিন বেস, এপিফেনিটাও রেজিন বেস, একই জিনিস কিন্তু দুই নামে। ওটা লিকুইড হিসাবে ইউজ করি, ওটা হচ্ছে সলিড পার্ট হিসাবে ইউজ করছি, জিনিস একই, বুঝতে পারছি। এবং এপিফেনি হচ্ছে সিলার আর রেজিলন হচ্ছে ফিলার, দুইটা মিলে প্রডিউস করছে মনোব্লক, কারণ দুইটা মেটেরিয়াল একই। আমরা টোটাল ক্যানেলকে যখন মিনারেল ট্রাইঅক্সাইড দ্বারা ব্লক করে দেই তখন কিন্তু মনোব্লক প্রডিউস হচ্ছে, সেখানে সিলার ফিলার সব একই। মনোব্লকের ক্লাসিফিকেশন আছে 3 ধরনের, প্রাইমারি,
সেকেন্ডারি টার্সিয়ারি সেটা এখানে পড়ার প্রয়োজনে সেটা ফাইনাল ইয়ারে। এবং আমি ওই ক্লাসের মধ্যে ওই নোটের মধ্যে ওই ক্লাসের মধ্যে যেটা অ্যাক্সেসে নিয়েছিলাম রমজান মাসে সেটা ইউটিউবে আছে, সেটা দেখে নিও। তারপর আছে গ্লাস আয়োনোমার বেসড সিলার, একটা নাম আছে কিটাক অ্যান্ডো। সিলিকন বেসড সিলার, সিলিকন বেসড সিলারের মধ্যে 2-3টা নাম মনে রাখতে হবে, লিঅ্যান্ডোফিল, রোকোসিল, গাটাফ্লো, খুব ইউজ করি আমরা গাটাফ্লোটা সিলার। তারপর হচ্ছে সলভেন্ট বেসড সিলার, ক্লোরোপার্চা, ইউকোপার্চা, এগুলো হচ্ছে সলভেন্ট। একটু আগে বলেছিলাম গাটাপার্চা গলে যায় কিছু কিছু লিকুইডের মধ্যে। 3টা, নাম্বার 1 ক্লোরোফর্ম, নাম্বার 2 ইউক্যালিপ্টাল অয়েল, অ্যান্ড নাম্বার 3 ক্লোরোফর্ম, ইউক্যালিপ্টাল আর হ্যালোথিন। তারপর হচ্ছে প্যারাফর্মালডিহাইড বেসড সিলার, আছে মেডিকেটেড সিলার N2, এগুলো দরকার নাই, মনে না রাখলেও চলবে, এগুলো আমি জিজ্ঞেস করি না, ঠিক আছে। আসো বেসড অন অ্যাবজর্ব অ্যাবিলিটি, কিছু কিছু সিলার অ্যাবজর্ব হয়ে যায় আর কিছু কিছু সিলার অ্যাবজর্ব হবে না। এই অ্যাবজর্ব হবে যেগুলা, সেগুলো আমরা ইউজ করি পালপেক্টমিতে। দুধদাঁতের মধ্যে আমরা যে রুট ক্যানেল করি, পালপেক্টমি করি, সেখানে যে সিলার ফিলার একসাথে দিয়ে দেই সেগুলো হচ্ছে অ্যাবজর্বেবল। সেখানে কি কি আছে? সেখানে অ্যাবজর্বেবল সিলার একটা আছে, জিঙ্ক অক্সাইড বেস সিলার, সেটা অ্যাবজর্বেবল আমরা জানি। কার সিলার, গ্রসম্যান সিলার, রথ সিলার, টাবলিসিল, সিলেপেক্স, ক্রায়ো ওয়ান একটা আয়োডিন বেসড সিলার, সেটার মধ্যে আছে আয়োডোফর্ম, ক্যামফোর, প্যারাক্লোরোফেনল অ্যান্ড ম্যান্থল, সেটার কম্বিনেশনে একটা পেস্ট আছে, কিনতে পাওয়া যায়, সেটা আমরা বাচ্চাদের দুধদাঁতে এটা ইউজ করি এবং সেটা দ্বারা অবটুরেট করি, বিকজ ইট ইজ অ্যাবজর্বেবল। যদি বাচ্চাদের দুধদাঁতের মধ্যে অ্যাবজর্বেবল না দেই, অ্যাবজর্ব হতে হবে, নাহলে নিচের দাঁত, পার্মানেন্ট দাঁত কি করবে, দুধদাঁতকে ক্ষয় করতে হবে, আর তাহলে ক্ষয় করলে জিপিটা বা অবটুরেটিং মেটেরিয়াল অ্যাবজর্ব হবে না। অ্যাবজর্ব হলে ওটাকেও অ্যাবজর্ব করে ফেলবে, তারপর দুধদাঁতটা এক্সফোলিয়েটেড হবে এবং পার্মানেন্ট দাঁতটা ইরাপশন হবে। ক্লিয়ার? নন অ্যাবজর্ব আরও আছে 2-একটা অ্যাবজর্বেবল, সেখানে আছে আমরা ক্যালসিয়াম বেসড কিছু সিলার আছে, সেগুলো আমরা ইউজ করি, আলট্রাক্যাল, ক্যালফর্ম সি, মেটাপ্লেক্স, ডায়াপ্লেক্স, এগুলো আমরা ইউজ করি বাচ্চাদের দুধদাঁতে অ্যাবজর্বেবল পেস্ট হিসাবে, অ্যাবজর্বেবল ফিলার মেটেরিয়াল, সিলার মেটেরিয়াল হিসাবে, অবটুরেটিং মেটেরিয়াল হিসাবে ইউজ করি। জিজ্ঞেস করি কয়েকটা অবটুরেটিং মেটেরিয়ালের নাম বলো যেটা পালপেক্টমিতে ইউজ করি। পালপেক্টমি মানেই হচ্ছে দুধদাঁতে ইউজ করা, এগুলা বলতে হবে। নন অ্যাবজর্বেবল সিলারগুলা কি, আগের যতটুকুলার মধ্যে এগুলা বলেছি, বাকিগুলো আছে নন অ্যাবজর্বেবল। সেখানে আছে H+, H26, কিটাক্যান্ডো, রকোসিল, MTA, সব হচ্ছে নন অ্যাবজর্বেবল, এগুলো অ্যাবজর্ব হবে না, এগুলো আমরা বড়দের রুট ক্যানেল ইউজ করি। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তারপর সিলেপেক্স, H+, এগুলো একটু জানবো আমরা। এর মধ্যে আমরা যেটা জিজ্ঞেস করি পরীক্ষার হলে, H26 এর নাম কেন H26, সেটা একটু জিজ্ঞেস করি। H26 এর নাম হচ্ছে H26 বিকজ এটা কম্পোজিশন দ্বারা তৈরি করা হয়েছে। H+ আর H26 ইজ এ রেজিন বেসড সিলার। A দিয়া হচ্ছে এথোক্সিলিন হার্টস, H দিয়া হচ্ছে হেক্সোমিথিলিন টেট্রাইমাইন, আর ওই যে আবিষ্কার করেছেন 26 নম্বর বার টেস্টে প্রমাণিত হয়েছে এটা দাঁতের মধ্যে দেওয়া যাবে। সো ইটস নেম ইজ H26, ঠিক আছে, এইটাই বলতে হবে। আমরা জিজ্ঞেস করি এটার নাম কেন H26, এখানেও লিখাই আছে বইয়ের মধ্যে, এটা পড়ে নিবা। এপক্সি বেসড H26 is a resin based sealer, আমি আবার পড়ছি, introduced by Schrödinger, is an epoxy resin. Its name or derives from A meaning ethoxylin hearts, H meaning hexa methylene tetramine, and 26 was the test number, so its name is H26. ওকে, এইটুকু মনে রাখি, এখন দরকার নাই বেশি। আচ্ছা, তারপর লাস্ট আমি আরেকটা জিনিস পড়ে দেই।
টিস্যু টলারেন্স অফ রুট ক্যানেল সিলার্স, কোন টিস্যুতে কোনটা ভালো কাজ করে, এটা আমরা সেকেন্ড ইয়ারের মধ্যে বলি জানার জন্য। দ্য সাইটোটক্সিক ইফেক্ট অফ সিলার্স, রকোসিল অর এন্ডোফিল, রকোসিল অর এন্ডোফিল সিলিকন বেসড সিলার্স আর has no periapical irritation, তাহাদের কোনো periapical irritation নাই, no cytotoxic effects either any setting time। তাহলে রকোসিল এন্ডোফিল গাটাফ্লো এগুলো হচ্ছে বেস্ট, ইউজ করতে পারলে ভালো, কারণ এগুলোর পেরিয়াপিক্যাল টিস্যুতে কোনো ধরনের ইরিটেশন নাই। কি কি? রকোসিল, এন্ডোফিল অ্যান্ড গাটাফ্লো, বিকজ 3 আর সিলিকন বেসড সিলার্স, 3 are silicon based sealers, silicon based sealers 3টা, one is rococil, other is endophil and last one is gataflo। আমরা এন্ডোফিল ইউজ করি, রকোসিল ইউজ করি, গাটাফ্লো ইউজ করি। তারপরে হচ্ছে H+ is a resin based sealer, immediate after setting irritate the periapical tissue, দেওয়ার সাথে সাথে periapical টিস্যুকে সে ইরিটেট করবে, but after long time setting and day or 1 month, 1 day to 1 month, একদিন থেকে 1 মাস পরে কি হয়? no periapical irritation, that is very low cytotoxic effect। তাহলে রকোসিল এবং এন্ডোফিলের চেয়ে মানে তারপরে এটা ভালো, বেস্ট ওয়ান যদি বলা হয় তাহলে ওগুলো ইউজ করবো আমরা, রকোসিল, এন্ডোফিল, গাটাফ্লো, বেস্ট ওয়ান। তারপরে যদি না হয় তাহলে H+ ইউজ করব। তারপরে ইউজ করব আমরা কি? আমরা ইউজ করব হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্স বা হাইড্রক্সাইড বেসড সিলার, কারণ এগুলার চেয়ে এইটাতেও কিছুটা ইরিটেশন আছে এবং পেরিয়াপিক্যাল টিস্যুকে কি করে রিজর্ভশন করতে পারে। এই তৃতীয় এটা। আর চতুর্থ যদি বলি তাহলে ইউজিনল বেসড সিলার, because its cytotoxic effect is very much greater than all other sealer materials। এইটুকু মনে রাখি আমরা, বুঝাইতে পারছি আমি? তাহলে আবার বলি, রকোসিল, এন্ডোফিল, silicon based sealer, গাটাফ্লো is the best one, has no periapical irritation, তাহাদের কোনো periapical irritation নাই, no cytotoxic effects either any setting time। এই কথাগুলা কে বলেছেন? ইঙ্গেলস সাহেব বলেছেন। H+ immediate after setting irritate the periapical tissue, but after long setting time, 1 day to 30 days or 1 month, no periapical irritation, that is very low cytotoxic effect when soluble, rococil and H is a least toxic। তারপরে Silapex show moderate to severe inflammatory reaction and slight cytotoxic effect, mild to moderate cytotoxicity, and last one is eugenol based sealer, is most cytotoxic effect than all other sealer materials। ঠিক আছে, এইটুকু মনে রাখি আমরা, প্রয়োজন নাই। আমরা সেকেন্ড ইয়ারে এইগুলো পড়বো, ফাইনাল ইয়ারে এগুলো আরো অনেক কিছু পড়বো। তাহলে আমাদের এইটুকু আজকে থাক, আমরা আজকের মতো ক্লাস শেষ করি। আমি এর বাইরে যাব না, আমাদের যারা স্টুডেন্ট তারা এইগুলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর রুট অ্যান্ড ফিলিং মেটেরিয়াল এটা নিয়ে আলাদা একটা ক্লাস নিতে হবে সেকেন্ড ইয়ারের জন্য, ফাইনাল ইয়ারের জন্য, যার মিলে আমি কোনো এক সময় যদি পারি আমি আলাদা করে একটা ক্লাস নিব রুট অ্যান্ড ফিলিং মেটেরিয়াল, বুঝছো? এবং রুট অ্যান্ড ফিলিং মেটেরিয়াল আমরা সার্জিক্যাল ইউজ করছি, আমরা রেট্রোগ্রেড ফিলিংয়ে ইউজ করছি, কীভাবে ইউজ করছি এটা আমি কোনো একটা টাইমে আলাদা করে ক্লাস নিব। ডেন্টাল ফার্মাকোলজি বুক রিটেন বাই স্যার হিমসেলফ। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আবার বলি, আমাদের বন্ধু ডক্টর ওহাব, তার শারীরিক অবস্থা খুবই খারাপ, সে রংপুর ডেন্টাল কলেজে আছে, এখন সে কোভিডের আক্রান্ত হয়ে আইসিইউতে আছে রে বাবা। আমরা সবাই তার জন্য দোয়া করি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমি এখন ওদের সাথে আমি কথা বলবো, তাকে আইসিইউতে রাখা হয়েছে, কিছু চেষ্টা হচ্ছে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে আসার জন্য ঢাকাতে। আমি এখন কথা বলবো সবার সাথে, আমার বন্ধু বান্ধবের সাথে। আমি তোমাদেরকে পড়াচ্ছি কিন্তু আমার মাথায় ঘুরতেছে, ওর চিন্তা করতেছে ওকে নিয়ে।
সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো, ভালো থাকো। আমরা এজেন্ট ইউজড ইন রুট ক্যানেল ট্রিটমেন্ট এখানেই শেষ। আর থাকলো হচ্ছে রুট অ্যান্ড ফিলিং মেটেরিয়াল। রুট অ্যান্ড ফিলিং মেটেরিয়াল অনেকগুলো আমরা ইউজ করি, সেটা আমি আলাদা ক্লাস নেব। রুট অ্যান্ড ফিলিং মেটেরিয়াল সেটা ফাইনাল ইয়ারের স্টুডেন্টরাও পড়তে পারবে, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরাও পড়তে পারবে। ঠিক আছে, আজকের মতো বিদায় নেই। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা, আর আমার ওই বন্ধুটার জন্য বিশেষভাবে তোমরা দোয়া করো। তোমাদের বাচ্চা মানুষ, তোমাদের দোয়া কাজে লাগবে। আল্লাহ হাফিজ, ভালো থেকো।